ওকে, সো আমি আসলে বাংলা ইংরেজি দুইটা মিলায়ে কথা বলবো আর কি। কারণ হলো আমি চাই যে পুরো ইংলিশে বলতে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে অনেকে হয়তো মানে হিয়ারিং ক্যাপাবিলিটি মেবি প্রবলেম করতে পারে, যেহেতু এখনো বিগিনার লেভেল। কিন্তু এটা ঠিক যে আমাদের ইংলিশে অভ্যস্ত হতে হবে বাই দ্য টাইম। সো আমাদের অভ্যস্ত হতে হবে, আদারওয়াইজ আমরা আসলে প্রবলেমে পড়বো, যেহেতু আমরা আসলে আইএলস ক্লাসের জন্য আসছি এবং এখানে ইংলিশ বলা, শোনা, পড়া, হুম এবং লেখা, এই চারটা জিনিসের ব্যাপারে আমাদেরকে আহ, আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। সো আই হোপ যে তোমরা সবাই প্রাথমিক ক্লাস যেটা ছিল, অর্থাৎ অল অ্যাবাউট আইএলস, সেটা করেছো এবং ইউ হ্যাভ ক্লিয়ার নলেজ অ্যাবাউট অ্যাবাউট ক্লিয়ার নলেজ যে আসলে আমরা বাকি ব্যাপারগুলো নিয়ে যেগুলো বলেছিলাম। সো আমরা আমি এখানে অনেকে বিভিন্ন মেসেজ দিয়েছে। সো আমি আসলে একটু মেসেজের রেসপন্স গুলো শুরুতে দিয়ে দিচ্ছিলাম। একজন বলেছে যে তার ফ্রেন্ডরা জয়েন করতে চায়, তারা করতে পারে কিনা। অবভিয়াসলি করতে পারে, ইটস ফ্রি ফর অল। হ্যাঁ, আমরা আমাদের গ্রুপ ক্রিয়েট করছি এই জন্যই যে যাতে করে আসলে ইন্টারেস্টেড যারা তারা যেন নোটিফাই থাকে। কারণ গ্রুপে পোস্ট দিলে অনেকে খেয়াল করে না, অনেক নোটিফিকেশনের ভিড়ে। সো মেসেঞ্জার comparatively easy to reachable. ওকে, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে আজকের ক্লাসে আইএলস রাইটিং সরি লিসেনিং নিয়ে ডিটেলস বলার চেষ্টা করব। এটা কি, কেন, কিভাবে হয়, আর কেমন প্রসিডিওর, এবং সর্বশেষ আমরা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে লিসেনিং এর একটা অংশ প্র্যাকটিস করব সবাই একসাথে, যাতে করে আমরা আসলে অ্যাকচুয়াল ফ্লেভারটা পেতে পারি। ঠিক আছে? সো আমি মনে করি যে যাদের ক্লাস করার আগ্রহ ছিল তারা অনেকেই আসছে এবং উই ক্যান স্টার্ট। সো প্রথমেই আসি আমরা লিসেনিং এর ব্যাপারে। অফিসিয়াল যে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট, সেখান থেকে কিছু কথাবার্তা আমরা একটু জানি। সো প্রথমে আমরা বলছি যে দ্য IELTS listening test will take about 30 minutes and you will have an extra 10 minutes to transfer your answer to the answer sheet. তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি তোমার আমরা প্রিভিয়াস ক্লাস করেছি আমি মনে করি সবাই। সো এটা হচ্ছে বেসিক্যালি আইএলটিএস অন পেপার, সেটার জন্য। ঠিক আছে? সো তোমাকে একটা লিসেনিং শিট দেওয়া হবে এবং সেইখানে তুমি তোমার আনসার গুলা 30 মিনিটে শুনতে শুনতে লিখবা, এবং ফাইনালি তোমাকে একটা আনসার শিট দেওয়া হবে। আমি সেগুলো দেখাবো আজকে ক্লাসের মধ্যে যে শিটগুলো কেমন। সো সেইখানে লাস্ট 10 মিনিটসে তোমার আনসার গুলো তুলে নিতে হবে। এটা হলো কিসের জন্য? আইএলটিএস অন পেপার। তার মানে যদি আইএলটিএস অন কম্পিউটার হয় তাহলে কি, তাহলে এই 10 মিনিটস নাই বাড়তি। কারণ আইএলটিএস অন কম্পিউটারে তুমি যখন ওখানে আসলে টাইপ করবা সেটাই তোমার আনসার হয়ে যাবে। So you don't need to transfer your answer from sheet to another specialized sheet. এরকম কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে বেসিক্যালি এখানে এক্সাম ডিউরেশন হচ্ছে 30 মিনিটস, আর 10 মিনিটস তো জাস্ট আনসারটা তুলে আনা। তো মেইন টাইমটা হচ্ছে এইটাই। এরপর আমরা বলছি দ্য 4 পার্টস অফ দিস প্র্যাকটিস লিসেনিং টেস্ট আর প্রেজেন্টেড ওভার 4 সেপারেট ওয়েব পেজেস। তো 4টা পেজ দেওয়া হবে আমাদের। প্রত্যেকটা পেজেই তোমার হচ্ছে 10টা করে কোশ্চেন থাকবে এবং টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 40। ঠিক আছে? সো এটা হচ্ছে যে তোমার ওয়েব পেজ বলতেছে স্পেশালি তোমার কম্পিউটার বেস সিস্টেমের জন্য। আমাদের রাইটিং মানে অন পেপার দিলে আমাদেরকে ওরা প্রিন্টেড পেপার গুলো দিয়ে দিবে, 4 পেজের একটা তোমার পেজ শিট আর কি। সো প্রত্যেক পেজে 10টা করে কোশ্চেন থাকবে। তাহলে 4টা পার্ট থাকে আইএলটিএস লিসেনিং এ, এবং প্রত্যেকটাতে তোমার 10টা করে কোশ্চেন, মানে টোটাল কোশ্চেন 40টা। আমরা এটা নিয়ে অলরেডি লাস্ট ক্লাসে কথা বলেছি যে টোটাল 40টা কোশ্চেন থাকে।
এরপরে হচ্ছে যে তোমার হচ্ছে এটা হচ্ছে যে এই কোশ্চেন পেপার এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য। এটা ওরা ওখানে যে ইনফরমেশন দিয়েছে ওটা, সো আমরা প্র্যাকটিসের অংশটা স্কিপ করছি। এরপরে আসো পরবর্তী কথাবার্তাগুলো। সো সেটা হলো যে প্রত্যেকটা প্রশ্নে আনসার করার আগে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে, ঠিক আছে? সো ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে কেয়ারফুলি শুনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সো আমরা আজকে ক্লাসেই একটা পারফরমেন্স দেখবো এবং আই থিঙ্ক যে আমরা তখন আরো ক্লিয়ার হয়ে যাব। আমি জাস্ট তার আগে খুঁটিনাটি সব ব্যাপারগুলো একটু ইন ডিটেলস আলোচনা করতে চাচ্ছি। সো হোয়াট ইজ ইনস্ট্রাকশন? ইনস্ট্রাকশন মেবি মনে করো তোমাকে বলতে পারে যে লিসেন কেয়ারফুলি অ্যান্ড রাইট ডাউন ইউর আনসার অনলি 2 words or on a sentence, or মনে করো যে পার্টিকুলার কিছু শব্দ এরকম বলতে পারে। সো ক্লিয়ারলি ওরা বলবে যে আমাদের কাছ থেকে ওরা কি কি আনসার চাচ্ছে, তো সেই ইনফরমেশন গুলো আমাদের শুনতে হবে। যদি মনে করো তোমাকে বলা হয় যে ইউর আনসার মাস্ট বি উইদিন 2 words, তাহলে অবশ্যই তোমার আনসার এই 2টা ওয়ার্ডের মধ্যে হতে হবে। এর চাইতে বেশি যদি তোমার আনসার হয় তাহলে ইউ উইল লুজ মার্কস, মানে সেটা রং হিসাবে গণ্য হবে। আমরা সেগুলো দেখবো এক্সাম্পল। এরপর আসো তোমার বলছে যে তোমার for each part of the test there will be time for you look through the question and time for you check your answer। তাহলে এইটা কি বলছে? এটা বলছে যে প্রত্যেকটা কোশ্চেন, মনে করো যে আমরা 4টা সেকশন বলেছি, 10টা করে কোশ্চেন এবং সেখানে 40টা কোশ্চেন, 4টা সেকশনে প্রত্যেকটা না, আমি আই মাস্ট সে যে অধিকাংশই 2 ভাগে বিভক্ত। লাইক মনে করো প্রথম 10টা 1 থেকে 5 একটা অংশ এবং তারপরে 6 থেকে 10 আরেকটা অংশ। তো এই 1 থেকে 5 কোশ্চেন দেখার জন্য তোমাকে মনে করো লাইক 30 সেকেন্ড দেওয়া হবে শুরুতে, যে প্রথমে কোশ্চেন গুলো দেখো আর মানে শোনার আগে, লিসেনিং রেকর্ড যেটা সেটা শোনার আগে। তারপরে তুমি কোশ্চেন গুলো যখন দেখবা, দেখার সাথে সাথে তোমার আনসার গুলো পেন্সিল দিয়ে ওই পেজে লিখবা, মানে পেপার বেস হলে। তারপরে আবার এই অডিও শেষ হয়ে গেলে তোমাকে আবারও 30 সেকেন্ড দেওয়া হবে তোমার আনসার গুলা রিচেক করার জন্য। পরবর্তী যে 6 থেকে 10 অংশটাতে মুভ করার আগে তুমি দেখা গেল যে অ্যাডিশনাল 1 মিনিট, অর্থাৎ বিফোর রেকর্ডিং 30 সেকেন্ড, আফটার রেকর্ডিং 30 সেকেন্ড, এরকম একটা 1 মিনিট স্প্যান পাচ্ছ। এবং আলটিমেটলি 30 মিনিটস এর মধ্যে পুরোটা হয়ে যাওয়ার পরে আবার 10 মিনিটস পাবা পুরো আনসার গুলা আনসার শিটে তুলে নিয়ে আসার জন্য, সেটা আমি অলরেডি বলেছিলাম। তারপরে বলছে যে ইউ ক্যান মেক স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ফর টেস্ট টেকার, যদি কোনো ডিসএবিলিটিস থাকে কারো, লাইক আইএলস কিন্তু যারা তোমার চোখে দেখতে পায় না তাদের জন্য আইএলস আছে, তো সেক্ষেত্রে তাদের জন্য কোশ্চেনটা যে ব্রেইল মেথডে দেওয়া হয় আর কি। তো সেক্ষেত্রে স্পেশাল রিকোয়ারমেন্ট আগে থেকে জানাই দিতে হয় কারো যদি প্রবলেম থাকে যে তার এই ডিসএবিলিটিস আছে। লাইক আদার ডিসএবিলিটিসও হতে পারে যে সে তোমার হচ্ছে সিঁড়ি বেয়ে উঠতে পারবে না এরকম কিছু, যদিও লিফট থাকে, তারপরে ওখানে ওদের ব্রিটিশ কাউন্সিল থেকে একজন লোক নিচে দাঁড়ায় থাকবে তারা রিসিভ করার জন্য, যদি এরকম বলে থাকে যে তার প্রবলেম আছে এইসব ক্ষেত্রে আর কি, সেই ধরনের আর কি। সো বেসিক্যালি মানে হিয়ারিং ডিসএবিলিটিস থাকলে স্পেশাল মেশিনের অ্যালাউ করে, আদারওয়াইজ তুমি যদি না জানাও তাহলে কিন্তু তোমাকে ওরা ওই স্পেশাল মেশিন দিয়ে ক্লাসরুমে ঢুকতে দিবে না, এক্সাম রুমে আর কি। তো এগুলো আগে থেকে ইনফর্ম করতে হবে। তোমার রেজিস্ট্রেশন করার সময় তুমি ওদেরকে বলে দিবা যে তোমার কোন ধরনের ডিসএবিলিটিস আছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে, এই আর কি। তারপরে আসো আমাদের কোশ্চেন নিয়ে আমরা কিছু কথা বলবো। সো এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় ইনস্ট্রাকশন তোমার ওখানেও লেখা থাকবে। সো আমি জাস্ট এগুলো তোমাদেরকে এখানে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, এমন কিছু না যে এগুলো তোমাদের জানতেই হবে আগে থেকে, ওখানে পরীক্ষাতেও দেওয়া থাকবে। ওখানে যারা ইনভিজিলেটর থাকবে তারা এগুলো ক্লিয়ার করে বলেও দিবে যে কোশ্চেন পেপার টাইমের আগে ওপেন করা যাবে না, তারপরে তোমার ক্যান্ডিডেট নাম্বার এগুলো লিখতে হবে উপরে, ইনস্ট্রাকশন শুনতে হবে বা আনসার করতে হবে, 10 মিনিট শেষে সময় দিবে। তাড়াহুড়ো করার দরকার নাই যে তুমি শুনতেছো সাথে সাথে মানে শিটে আনসার লিখতেছো, সাথে সাথে আনসার শিট যেটা আছে ওইটাতেও লিখতেছো, এত তাড়াহুড়ো করার দরকার নাই। হ্যাঁ, লিসেনিং এর জন্য কিন্তু এটা, রিডিং এর জন্য এক্সট্রা টাইম থাকে না। সো আমরা যখন রিডিং ক্লাসে যাব তখন আমরা সেই ব্যাপারটা ক্লিয়ার বলবো।
এখন আমরা লিসেনিং নিয়ে সব কথাগুলো বলার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো এটা হলো মার্কিং সিস্টেম। আমি গতদিন কম্বাইন্ডলি দেখাইছিলাম রিডিং এর সাথে লিসেনিং এ। সো আজকে আলাদাভাবে শুধুমাত্র লিসেনিং এরটা দেখাচ্ছি, তোমরা অলরেডি জানো। সো আমি 5 পর্যন্ত দেখাইছি, যদিও 5 পেয়ে তোমার কোনো লাভ হবে না, ঠিক আছে? মিনিমাম তোমাকে এই মার্কসটা পাইতে হবে। কেন বলছি, কারণ অধিকাংশ জায়গায় তোমার আইএলটিএস এর স্কোর মানে মানে আমি যদি আর একটু কমায় বলি, মানে অধিকাংশ যেহেতু বলছি, তাহলে আমাকে এইটা বলতে হবে যে মিনিমাম 6 চাই, এবং ইন্ডিভিজুয়ালি যে কোনো সেকশনে 5.5 মিনিমাম। এটা এটা কিন্তু সব জায়গায় না, আমি বলছি কয়েক জায়গায়। মনে করো লাইক মনে করো 15% অ্যাপ্লিকেশনে এই কন্ডিশন থাকে যে আইএলটিএস 6, ব্যান্ড স্কোর 6, এবং মিনিমাম যে কোনো ইন্ডিভিজুয়ালি পার্টে 5.5। তাহলে চিন্তা করো যে এই 5.5 এর নিচে আসলে আর অনেক আছে, এগুলো জেনে তোমার লাভ নাই, এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট কিছু না। তাহলে তোমাকে অবশ্যই যে কোনো ভাবে, হ্যাঁ, আউট অফ 40 মানে 23 বেশি কারেক্ট করতে হবে। মোর দেন 22 আর কি, 22 এর বেশি, 23 থেকে অ্যাভাব, এটা মাথায় রাখতে হবে। এর কম হলে আসলে তোমার মানে আনসার ভালো হচ্ছে না আর কি। সো তোমার এই পরীক্ষা দেওয়া না দেওয়ার কোনো ভ্যালু নাই। তো এটা একটু মাথায় রাখতে হবে, আর যার যেমন টার্গেট সে অনুযায়ী সেটা সিলেক্ট করবে। তবে আমি মনে করি যে লিসেনিং একটা হচ্ছে তোমার, মানে যদি প্র্যাকটিস করা যায় প্রপারলি, তাহলে লিসেনিং হচ্ছে এমন একটা অংশ যেখানে তোমার মার্কস ভালো করার সুযোগ থাকে অনেকের জন্যই। সো সেক্ষেত্রে 30 এইটা টার্গেট করা উচিত মিনিমাম, আমার কাছে মনে হয়। এর বেশি যে যত পারে, তবে মিনিমাম 30 নিচে যেন না হয়। মানে আমি বলবো যে তুমি পরীক্ষায় বসার আগে প্র্যাকটিস টেস্টে অ্যাটলিস্ট 30 পাচ্ছ কিনা প্রত্যেকটা এক্সামে, সেটা ইনশিওর করা দরকার। ওকে, সো লেটস মুভ। আমরা আরো কিছু জিনিস দেখব। সো সেটা হলো, তাহলে তোমার এই লিসেনিং কোশ্চেনে তোমার থেকে কি জানতে চায় ওরা, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি যারা এক্সাম গুলো নিচ্ছে, তো তাদের তোমার এই লিসেনিং টেস্ট নেওয়ার পিছনে মূল মোটিভেশনটা কি থাকে? সেখানে মোটিভেশন হচ্ছে যে these question test your ability to understand main ideas and detailed functional information। মানে তুমি একটা কথা পরিপূর্ণভাবে শুনে সেখান থেকে মেইন আইডিয়াটা বের করে আনতে পারছো কিনা, এবং পার্টিকুলারলি স্পেসিফিক কোনো ইনফরমেশন যদি তোমাকে আসলে দেওয়া হয়, লাইক মনে করো কারো এইজ, কারো হাইট, ওয়েট, এগুলো এটা ডিটেলস ইনফরমেশন, তো সেগুলো তোমার কানে ক্লিক করতেছে কিনা, নাকি তুমি আসলে এটা ঠিক মতো তোমার কনসিডার করতে পারছো না, এই ব্যাপারগুলো ওরা দেখে। তারপরে অপিনিয়ন এন্ড অ্যাটিটিউড অফ স্পিকার, স্পিকার আসলে কি বলতে চাচ্ছে, বা পারপাস অফ অ্যান আটারেন্স, তারপরে অ্যাবিলিটি টু ফলো দ্য ডেভেলপমেন্ট অফ আইডিয়া। তো বেসিক্যালি এগুলো হচ্ছে ওদের কোশ্চেনের উদ্দেশ্য, মানে এগুলো ওরা চেক করতে চায় তোমার থেকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে তোমার এই 4টা অংশ থাকে। তো 4টা অংশে বেসিক্যালি টাইপস গুলো যদি আমরা ইন শর্ট বলতে চাই, তো প্রথমে যে কোশ্চেনটা থাকে মানে 1 to 10 রেকর্ডিং 1, সেটার প্যাটার্নটা থেকে এরকম যে কনভারসেশন বিটুইন টু পিপল সেট ইন অ্যান এভরিডে সোশ্যাল কনটেক্সট। মানে প্রাত্যহিক জীবনে যে ধরনের কিছু হয়, লাইক মনে করো তুমি একটা লাইব্রেরিতে গেছো এবং একটা বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করতেছো, তো বিটুইন ইউ অ্যান্ড লাইব্রেরিয়ান এরকম একটা কনভারসেশন হতে পারে। তারপরে হতে পারে যে তুমি মনে করো একটা টেলিফোন এক্সচেঞ্জে ফোন দিয়েছো পার্টিকুলার একটা নাম্বারের ব্যাপারে খোঁজ নিতে, তো সেখানে তোমার এবং টেলিফোন অপারেটরের মধ্যে কথা, এরকম। সো এই ধরনের পার্টিকুলার টু ওয়ে কনভারসেশন, ঠিক আছে? দুইটা মানুষের মধ্যে, টু পিপল, দুইটা মানুষের মধ্যে কনভারসেশনটা থাকে রেকর্ডিং 1, এবং এই রেকর্ডিং 1 এর মধ্যে তোমাকে আনসার করতে হবে 1 to 10, কোশ্চেন নাম্বার 1 to 10, ঠিক আছে? এটা হলো ফার্স্ট রেকর্ডিং। তারপরে সেকেন্ড রেকর্ডিং যদি হয়, তো সেকেন্ড রেকর্ডিং এ হচ্ছে মোনোলগ সেট ইন অ্যান এভরিডে সোশ্যাল কনটেক্সট, ফর এক্সাম্পল এ স্পিচ অ্যাবাউট লোকাল ফ্যাসিলিটিস। তাহলে এটা মোনোলগ, মানে একজন বলবে আর একজনের কোনো কথা থাকবে না। সো সে পার্টিকুলার কোনো একটা ব্যাপারে এক্সপ্লেন করবে ইন শর্ট আর কি, সোশ্যাল কনটেক্সট। লাইক এখানে বলছে যে লোকাল ফ্যাসিলিটিস, মানে ওই একটা পার্টিকুলার রিজিয়নে কি কি ফ্যাসিলিটিস আছে না আছে, এরকম হতে পারে। আবার হতে পারে মনে করো যে কেউ একটা
কোনো একটা প্রতিষ্ঠানের অথবা কোনো একটা ইনস্টিটিউশনের ডেসক্রিপশন দিচ্ছে যে এখানে কি কি আছে না আছে। হ্যাঁ, লাইক এটা অডিও, যে তোমার মনে করো এখানে হয়তো চিটাগং শহরে কোথায় কি আছে সেটা একটা এক্সপ্লেনেশন হতে পারে, যে এরকম চিটাগংয়ের মেইন শহরটা মোটামুটি তোমার জিসি কেন্দ্রিক। হ্যাঁ, তারপরে এদিকে গেলেই পাওয়া যায়, ওদিকে গেলেই পাওয়া যায়, এরকম কিছু আর কি। মনোলগ মানে একজন বলবে সেখানে, আর কনভারসেশন থাকবে না। তো এই ধরনের অডিও থাকবে রেকর্ডিং 2 তে, এবং সেখান থেকে কোশ্চেন থাকবে হচ্ছে 11 থেকে 20। এরপরে আসো রেকর্ডিং 3। সো রেকর্ডিং 3 এগেইন এ কনভারসেশন বিটুইন আপ টু 4 পিপল। তার মানে আমরা দেখতেছি যে আস্তে আস্তে একটু ডিফিকাল্ট হচ্ছে। আপ টু 4 পিপল মিনস দুইটা হতে পারে, যেহেতু কনভারসেশন মিনিমাম 2জন হবেই, কারণ একা একা তো আর কনভারসেশন হয় না। সো কনভারসেশন হতে হলে মিনিমাম 2জন হবেই, এটা হতে পারে ম্যাক্সিমাম 4জন। তো সেট ইন অ্যান এডুকেশন আর ট্রেনিং কনটেক্সট, তাহলে এটা ওই সাধারণ ব্যাপার নিয়ে থাকবে না, এটা কাইন্ড অফ তোমার লেখাপড়া নিয়ে থাকবে, এডুকেশন নিয়ে থাকবে আর কি। ঠিক আছে, এই যে কনভারসেশনটা লাইক ফর এক্সাম্পল এরকম হতে পারে, ইউনিভার্সিটি টিউটর অ্যান্ড স্টুডেন্ট ডিসকাসিং অ্যাবাউট অ্যান অ্যাসাইনমেন্ট। সো পার্টিকুলার একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে, অথবা তোমার প্রসেস অফ এডুকেশন, অথবা মনে করো যে তোমার তাদের একটা ডিবেট আছে, ডিবেট রিলেটেড কিছু তারা হয়তো পরামর্শ করতেছে। হ্যাঁ, এই ধরনের কিছু, বাট এডুকেশনাল কনটেক্সট, সেটা হলো মূল কথা। তো এইগুলোতে আমাদের মনোযোগ আরো বেশি লাগবে, কারণ পার্সোনাল কনটেক্সট গুলো কম্পারেটিভলি ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল। যখন আসলে এগুলা একটু এডুকেশনের দিকে যাবে, তখন আমাদের আসলে আরো বেশি মনোযোগ প্রয়োজন হয় এই ধরনের কনভারসেশন গুলো শুনে সেখান থেকে ইনফরমেশন গুলো পিক আপ করার জন্য। তাহলে এটা হচ্ছে রেকর্ডিং 3, এবং অবভিয়াসলি এখান থেকে আমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 21 to 30। সো এখান থেকে আমাদের কোশ্চেন থাকবে 21 to 30, এন্ড ফাইনালি there is a fourth রেকর্ডিং, এবং সেটা আবার একটা মোনোলগ। কিন্তু এই মোনোলগটা হচ্ছে একাডেমিক সাবজেক্টের উপর, তার মানে দুইটা হচ্ছে রেগুলার লাইফ বেস আর দুইটা হচ্ছে একাডেমিক বেস। সো মোনোলগ একাডেমিক বেস মানে মনে করে একটা প্রফেসরের লেকচার হতে পারে পার্টিকুলার কোন একটা টপিকের উপর, যেই টপিক সচরাচর সবাই বুঝবে এরকম কিছু। মনে রাখবে এখানে যদি একাডেমিক্স পার্সপেক্ট, কিন্তু এখানে মনে করো লাইক তোমাকে কোয়ান্টাম মেকানিক্স পড়াবে না, এরকম অডিও দিবে না, কারণ কোয়ান্টাম মেকানিক্স ফিজিক্সের ছেলেরাই ঠিক মতো বুঝে না, তো বাকি সবার কথা বাদই দিলাম। সো এই জন্য এরকম কিছু থাকবে না, কিন্তু লাইক আর্ট, এগ্রিকালচার, তারপরে তোমার নর্মাল সায়েন্স যেমন গ্রিন হাউস ইফেক্ট, তারপরে মনে করো তোমার হিস্ট্রি, ঠিক আছে, এই ধরনের ব্যাপার যেগুলো মানে খুব বেশি বোরিং না, আবার অবশ্যই আমাদের যে রেগুলার লাইফে যে ধরনের টপিক সেরকমও না। সো এই ধরনের টপিকে আমাদের 4th নম্বর রেকর্ডিং থাকবে, এবং সেখান থেকে কোশ্চেন থাকবে 31 থেকে 40। তাহলে এই হলো 4টা রেকর্ডিং, এবং এই 4টা রেকর্ডিং 30 মিনিটসের মধ্যে কমপ্লিট হবে, উইদিন 30 মিনিটস। সো তুমি যদি আমাকে বলতে চাও যে স্যার স্পেসিফিক্যালি যদি একটু বলেন, সো আমার এক্সপিরিয়েন্স বলে যে প্রথম রেকর্ডিংটা কাইন্ড অফ 5 মিনিট, এরকম 5-6 মিনিট, হ্যাঁ 5-6 মিনিট, এবং পরেরটাও মনে করো যে এরকম সাপোজ এটা 7 মিনিট বা এরকম, এরকম মানে এই দুইটা মিলে 10 থেকে 13 মিনিট। আর পরের গুলো একটু বড় হয় অনেক সময়, অনেক সময় মাঝামাঝি, ইট ডাজন্ট ম্যাটার যদিও। সেইখানে মনে করো যে 14 মিনিট 13 মিনিট, আর ওই যে 3 মিনিট থাকলো বা 4 মিনিট থাকলো প্রত্যেকটা সেকশনের আগে পরে যে 30 সেকেন্ড 30 সেকেন্ড করে সময় দেয়, এইভাবে মোটামুটি তোমার 30 মিনিটসের মধ্যে এই 4টা রেকর্ডিং তোমার কমপ্লিট হবে। সো তুমি ধরে নিতে পারো অন অ্যান অ্যাভারেজ 7 মিনিট প্রত্যেকটা রেকর্ডিং। সো 4 × 7 = 28, এন্ড বাকি সব মিলে 30। এবং তারপরে তোমার আনসার গুলো আনসার শিটে লেখার জন্য একটা স্প্যান দেওয়া হবে 10 মিনিটসের। তো এই হলো আমাদের রেকর্ডিং টপিক আর কি, যে রেকর্ডিং এ কি কি থাকে। লেটস সি যে কোশ্চেন গুলো কেমন হয়। আমি আসলে এক্সাম্পল এখানে সেট করিনি আমাদের স্লাইডে, কারণ আমরা একটা এক্সাম্পল মানে ক্লাস করব, সেজন্য আমি মনে করলাম যে হোয়াই শুড আই পুট দিস, আমার স্লাইড আরো বড় হবে। সো আমি এজন্য জাস্ট টপিক গুলো বলছি। তো কোশ্চেন টাইপ কি হতে পারে, প্রথমত এমসিকিউ হতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন। তো আমরা তো এই এমসিকিউ এর সাথে বাচ্চাকাল থেকে পরিচিত। সো এমসিকিউ তোমরা তো সবাই বুঝোই যে দেয়ার উইল বি পার্টিকুলার কোশ্চেন এন্ড দেয়ার উইল বি 3 আনসার চয়েস ফর 1 আনসার। একটা আনসারের জন্য 3টা আনসার চয়েস থাকবে, এবং তোমাকে সেখান থেকে পিক করতে হবে।
এ বি সি অর এ বি অর সি, এবং অনেক সময় হতে পারে যে তোমার আনসার মোর দেন ওয়ান কারেক্ট, এবং সেক্ষেত্রে তোমার অপশন আরো বেড়ে যাবে। মনে করো যে কোনো কোনো ক্ষেত্রে পার্টিকুলার একটা বিহেভিয়ার বলছে দুইটা অ্যানিমেলের মধ্যে বা পাঁচটা অ্যানিমেলের মধ্যে, সো পাঁচটা অ্যানিমেলের মধ্যে ওই বিহেভিয়ারটা তিনটার আছে, তাহলে অপশনে দেখা যাবে যে তোমার পাঁচটা অ্যানিমেলই থাকতেছে, তার মধ্যে তুমি দুইটা বা তিনটা যেগুলো থাকে ওগুলো সিলেক্ট করবা। সো আনসার চয়েস দুই রকম হতে পারে এমসিকিউ এ, একটা হতে পারে সিঙ্গেল আনসার চয়েস ওয়ান, আরেকটা হতে পারে মোর দেন ওয়ান। ঠিক আছে, সেই দুই রকমই কিন্তু প্রশ্নে থাকতে পারে, দুই ধরনের কোশ্চেনে থাকতে পারে আমাদের এমসিকিউ যে আনসার চয়েস সেখানে আর কি। তারপরে আসো সেকেন্ড কোশ্চেন টাইপ যদি আমরা বলি, সো সেকেন্ড কোশ্চেন টাইপ উইল বি ম্যাচিং। সো ম্যাচিং মানে কি? ম্যাচিং মানে হচ্ছে দেয়ার উইল বি টেবিল। মনে করো ডান দিকে একটা টেবিল আছে লাইক এরকম, বাম দিকে সরি বাম দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, এখানে মনে করো 1 2 3 থেকে 10 পর্যন্ত আছে, আর এখানে মনে করো এ বি সি থেকে এ বি সি দিয়ে তোমার জে পর্যন্ত আছে। এখন বলবে যে এইখানকার যে রিলেটিভ, এখানকার থেকে কাট কোনটার সাথে রিলেশন মিল আছে সেরকম এগুলো ফাইন্ড আমরা যেরকম ছোটবেলায় করতাম, সেইখানে তার এরকম দাগ দিলে হবে না, তুমি আনসার গুলোতে ওয়ান এর পাশে যদি বি হয় তাহলে বি, টু এর পাশে এ হয় এরকম লিখবা আর কি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন থাকে, এটা হচ্ছে ম্যাচিং কোশ্চেন। তাহলে আমি মনে করি যে তোমরা বুঝতেছো, তারপরে আমি তোমাদের থেকে কোশ্চেন নিব ইফ ইউ হ্যাভ এনি, আমি আগে বলে নিই, তারপরে আমরা এক্সাম্পলে যাব। সো থার্ড কোশ্চেন টাইম হচ্ছে ফর নোট টেবিল ফ্লো চার্ট সামারি কমপ্লিশন। তার মানে তোমাদের একটা মনে করো ডায়াগ্রাম থাকতে পারে টেবিল, অথবা তোমার মনে করো যে একটা পিকচার থাকতে পারে, মনে করো ব্লু প্রিন্ট একটা ইনস্টিটিউশনের, যে এখানে তোমার হচ্ছে মিউজিয়াম, তারপরে এখানে হচ্ছে তোমার এরকম হচ্ছে লাইক খেলার ঘর, তারপরে এখানে হচ্ছে তোমার প্লে গ্রাউন্ড, এরকম আর কি কিছু কিছু। সেইখানে বলতে পারে যে তুমি সোজা গেলা, ডান দিকে কি বাম দিকে কি এরকম। হ্যাঁ, তারপরে টেবিল থাকতে পারে, টেবিলে মনে করো যে ইনকাম এক্সপেন্ডিচার, তো এ বি সি তিনজন মানুষের মনে করো এরকম হতে পারে। সো এ এর ইনকাম এ বরাবর আছে, বি এর ইনকাম এইরকম আছে। সো এগুলো তোমাকে বলতে পারে যে তার ওই মাসে ইনকাম কত, তার ওই মাসে এক্সপেন্ডিচার খরচ কত, বা ফ্লো চার্ট থাকতে পারে। তো এইগুলো থেকে তোমাকে ইনফরমেশন জিজ্ঞেস করবে যে এখানে কার কি আছে না আছে এরকম কিছু আর কি। ঠিক আছে, এরপর আমাদের তোমার আরো এক ধরনের কোশ্চেন টাইপ থাকতে পারে, সো সেটা হচ্ছে যে তোমার সেন্টেন্স কমপ্লিশন। আচ্ছা, এটাও ফ্লো চার্ট থেকে ছিল। তো এখানে বলছে যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যদি আমি এটা শুরুতে বলেছিলাম যে ইউ হ্যাভ টু কেয়ারফুলি লিসেন দ্য ইনস্ট্রাকশন। মনে করো যে এই ধরনের কোশ্চেনে মূলত এই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে নো মোর দ্যান টু ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। তার মানে তোমার যে কোনো একটা আনসার হতে পারে তোমার কাছে, মনে করো যে তুমি একাধিক ওয়ার্ড মনে হচ্ছে, কিন্তু তোমাকে সেখান থেকে সুইটেবল দুইটা ওয়ার্ড পিক করতে হবে, যে দুইটা ওয়ার্ড এক্সাক্ট আনসার। ঠিক আছে, তুমি যদি তিনটা ওয়ার্ড দিয়ে দাও তাহলে তোমার আনসার কিন্তু এখানে ওরা রং বলে ধরে নেবে, একটা দিলে তাও রং হবে। ঠিক আছে, সো এখানে পার্শিয়াল কোনো মার্কিং নাই, তোমাকে এক্স্যাক্টলি যেরকম করার সেরকমই করতে হবে। এবং অনেক সময় তোমাকে স্পেলিং বলে দেয়, অডিওতে স্পেলিং বলে দেবে। সেই স্পেলিং যখন বলে দিবে তখন একদম তোমাকে স্পেলিং যেরকম বলে সেরকমই লিখতে হবে। এখানে তোমার তুমি মনে করতে পারো যে স্যার একটা এস দিলে না দিলে কি আসে যায়, কথার কথা, এই ধরনের কথার কোনো ইয়ে নাই। ঠিক আছে, মানে দাম নাই, ওরা যেভাবে বলবে এক্স্যাক্টলি সেভাবে লিখতে হবে তোমাকে আর কি। ঠিক আছে, এরপরে কোশ্চেন হতে পারে শর্ট আনসার কোশ্চেন। তো শর্ট আনসার কোশ্চেন হচ্ছে ওরা মনে করো যে ওইটা বিশেষ করে দুই ধরনের কনভারসেশনে থাকে, একজন একটা প্রবলেম নিয়ে বলে আর একজন একটা আনসার দেয়, ওইখান থেকে শর্ট আনসারটা তোমাকে শুনে লিখতে হবে। এবং এই ক্ষেত্রেও তোমাকে ওয়ার্ড লিমিট দিয়ে দেয় এরকম নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। ঠিক আছে, তো তোমাকে ওই নাম্বার বা ওয়ার্ড শুনে তারপর হচ্ছে তোমাকে ওইগুলা আনসার হিসাবে লিখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আইএলটিএস এর লিসেনিং এর প্যাটার্ন এবং আমাদের কোশ্চেনের টাইপস গুলো কি কি হতে পারে সেগুলা। ঠিক আছে, তো আমি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা বলবা, তারপরে আমাদের আলোচনার আরো দুইটা বিষয় আছে। এক হলো আমি তোমাদের আনসার শিটটা দেখাবো, দ্বিতীয় হলো আমরা একটা ওয়েবসাইট থেকে, আমি তোমাদের ওয়েবসাইট লিংকও দিয়ে দিব, ওখান থেকে একটা শর্ট প্র্যাকটিস করব। সো যদি শুধুমাত্র কোশ্চেন নিয়ে, অর্থাৎ লিসেনিং এর যে কোশ্চেন কি হতে পারে, কেমন হতে পারে, পরীক্ষার ডিউরেশন বা এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, প্লিজ রেজ ইউর হ্যান্ড অ্যান্ড ইউ মে আস্ক মি সাম কোশ্চেন।
ওকে, সো আমি কারো থেকে কোনো কোশ্চেন পাচ্ছি না, দ্যাট মিনস ইট ইজ এ গুড থিং। কোশ্চেন না থাকলে আমি মনে, প্লিজ রেজ ইউর হ্যান্ড, শুধু স্যার বলার মানে মেসেজ দেওয়ার কিছু নাই, প্লিজ রেজ ইউর হ্যান্ড, আমি তোমাকে কথা বলার সুযোগ দিব। আচ্ছা, তাহলে ইট সিমস যে আমাদের কোনো কোশ্চেন নাই। তাহলে আমি একটু তোমাদের আনসার শিটটা প্রথমে দেখাই। লেট মি, সো এই ধরনের একটা আনসার শিট থাকবে আমাদের। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে তোমার কেটে কেটে স্লাইডে দেওয়ার চাইতে আমি তোমাদের ডিটেলস দেখাচ্ছি, এবং এটা আমি তোমাদেরকে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে আমি দিয়ে দিব। সো তোমরা এটা বুঝতে পারবে। সো দেখো, এই ধরনের একটা আনসার শিট থাকবে, এবং এই আনসার শিটেই ফাইনালি তোমাকে তোমার আনসার গুলো লিখতে হবে, মানে কনভার্ট করতে হবে ওই শিট থেকে। তাহলে এখানে তোমার যা যা থাকে, এই যে ক্যান্ডিডেট নাম, ক্যান্ডিডেট নম্বর, সেন্টার নম্বর, টেস্ট ডেম, এগুলা থাকে, তারপরে এরকম কোশ্চেন থাকবে। ঠিক আছে, যে তোমার এই যে 1 2 3 4 5, এখানে ওএমআর টাইপের না, তোমাকে লিখতে হবে আনসার আর কি। যেমন হয় সেন্টেন্স, মানে ওয়ার্ড হলে ওয়ার্ড, এবিসি হলে এবিসি, বা নাম্বার হলে নাম্বার, এগুলো তোমাকে লিখতে হবে আপ টু 40। ঠিক আছে, তারপরে এটা তুমি জমা দিবা আর কি, এবং সেগুলা এই যে দুইজন মার্কস দেয়। হ্যাঁ, তারা হচ্ছে তোমার এখানে 1 নম্বর যে মার্ক দিয়েছে সে দিবে, 2 নম্বর দিয়েছে, তারপর সেটা একটা অ্যাভারেজ হবে, সেটাই তোমার কি মার্কস হিসাবে তোমার এখানে কাউন্ট হবে। সো এই হলো তোমার হচ্ছে আনসার শিট। এবং আমি যখন তোমরা প্র্যাকটিস করবা, হ্যাঁ, তখন তোমরা, এটা হচ্ছে কিন্তু পেপার বেজের জন্য, বারবার বলছি। সো এটা হচ্ছে যখন তোমরা প্র্যাকটিস করবা তখন হচ্ছে এই আনসার শিট থেকে এরকম করে তুমি লেখার অভ্যাস করবা, কারণ আমরা যেভাবে আসলে এক্সাম দিব সেইভাবে প্র্যাকটিস করা বেটার। সেই জন্য আমি তোমাদেরকে এটা তোমার পিডিএফটা দিয়ে দিব, তুমি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারো। হ্যাঁ, ইমে প্রিন্ট, যাতে করে তোমার আসলে ইয়ে করতে সুবিধা হয়, প্র্যাকটিস করতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা আসি এখন একটা ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আমরা ফ্রি লিসেনিং টেস্ট দিতে পারবো। সো এখানে মাত্র 2টা লিসেনিং টেস্ট আছে। আমি সেখান থেকে একটার কিছু অংশ, পুরোপুরি না, একটার কিছু অংশ প্র্যাকটিস করাবো আমাদের সবাইকে দিয়ে। হ্যাঁ, কারণ পুরো করতে গেলে এখানে 40 মিনিটস টাইম লেগে যাবে, সো আমাদের সময়টা আরো বেশি হয়ে যাবে। তো আমি কিছু অংশ বলতে একটা দ্বিতীয় অংশ, মানে ফার্স্ট সেকেন্ড এরকম হতে পারে। সো আমি এটার লিঙ্কও তোমাদের দিয়ে দিব। এটা জাস্ট এখানে থেকে জাস্ট তুমি 2টা টেস্ট দিতে পারবা, তার মানে এটা থেকে তুমি আসলে নিজেকে যাচাই করার তেমন কোনো সুযোগ নাই। তবে জাস্ট অফিসিয়াল ওয়েতে তুমি যদি একটু প্র্যাকটিস করো, তাহলে তুমি কনফার্ম হবা যে আসলে এখানে প্যাটার্নটা কেমন, এই আর কি, আর কিছুই না। সো দেখো, এখানে আইএলটিএস লিসেন প্র্যাকটিস টেস্ট একটা এবং 2টা, এবং এখানে 1 2 3 4, পার্ট 1 2 3 4 আর কি। ঠিক আছে, তা আমরা মনে করো তোমার হচ্ছে এখানে সবাই একসাথে এখন প্র্যাকটিস টেস্টে যাব, কিন্তু বিফোর গোয়িং টু দ্যাট, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে তোমার আনসার গুলো কাগজে লিখতে হবে, পেপার বেস যদি হয়। তাহলে আমরা এখন মনে করতেছি যে সবাই আমরা পেপার বেজের জন্য প্রস্তুতি নিচ্ছি আপাতত, কারণ কম্পিউটারে তো এখানে সিস্টেম নাই যে তুমি টাইপ করবে কোথায়। সো আমি চাইবো যে তোমরা সবাই একটা পেন এবং পেপার কালেক্ট করো। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, আশেপাশে থেকে পেপার এন্ড পেন কালেক্ট করো, তারপর আমরা এটা শুরু করব, যাতে করে আমাদের লেকচারটা পূর্ণতা পায়, আমরা একদম 100% সবকিছু বুঝতে পারি। সো 30 সেকেন্ড ফর কালেক্টিং পেন অ্যান্ড পেপার।
ওকে, সো আমি মনে করি যে তোমরা সবাই রেডি পেন পেপার নিয়ে। সো এখন তাহলে আসো আমরা এক্সপেরিয়েন্স করব কেমন করে টেস্ট হয়। এখানে অডিও আছে, আমি প্লে করব এবং আশা করি যে তোমরা সবাই আমার অডিও শুনতে পাবা। সো আমি প্রথমে একটু কনফার্ম করি যে তোমরা এখানকার অডিও শুনতে পাচ্ছ কিনা, আমার কম্পিউটারে অডিও। সো লেটস প্লে ইট। Test 1. You will hear a number of different recordings. তোমরা কি শুনতে পাচ্ছিলা? প্লিজ যদি তুমি ওকে, আই থিঙ্ক যে থামস আপ দেখছি দুই একটা। সো ওকে 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 ওকে, গট ইট। সো তোমরা শুনতে পাচ্ছ, ভালো কথা। তাহলে সবাই রেডি, এবং আমরা তাহলে এখানে আমরা কিন্তু কোশ্চেন দেখব। রেকর্ডিংটা তো আমরা দেখার কিছু নাই, ঠিক আছে? তো রেকর্ডিং আমরা কানে শুনবো, কোশ্চেন দেখব, এবং সেই হিসাবে তো ওরা একটা প্রথমে টেস্ট কোশ্চেন করে দেয়। সো টেস্ট কোশ্চেনটা আমরা দেখব, তারপরে প্রশ্নগুলো আমরা দেখব। সো লেটস স্টার্ট। And you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a conversation between a clerk at the inquiries desk of a transport company and a man who is asking for travel information. First, you have some time to look at questions 1 to 5. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning, Travellink. How can I help you? Good morning. I live in Bayswater and I'd like to get to Harbour City tomorrow before 11 a.m. Well, to get to Bayswater... No, I live in Bayswater. My destination is Harbour City. Oh, sorry, right. So that's Bayswater to Harbour City. Are you planning to travel by bus or train? The man wants to go to Harbour City, so Harbour City has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Good morning, Travellink. How can I help you? Good morning. I live in Bayswater and I'd like to get to Harbour City tomorrow before 11 a.m. Well, to get to Bayswater... No, I live in Bayswater. My destination is Harbour City. Oh, sorry. Right, so that's Bayswater to Harbour City. Are you planning to travel by bus or train? I don't mind, really. Whichever option is faster, I suppose. Well, if you catch a railway express, that'll get you there in under an hour. Let's see. Yes, if you can make the 9:30 a.m. express, I'd recommend you do that. Great. Which station does that leave from? Helendale is the nearest train station to you. Did you say Helensvale? No, Helendale. That's Helendale. What's the best way to get to the Helendale station then? Well, hang on a minute while I look into that. Now, it seems to me that you have 2 options. Option 1 would be to take the 7:06 bus from the Bayswater Shopping Centre to Central Street. When you get there, you transfer to another bus which will take you to the station. Or the second option, if you don't mind walking a couple of kilometres, is to go directly to Central Street and get straight on the bus going to the train station. OK. Which bus is that? The 792 will take you to the station. I guess the walk will be good for me, so that might be the better option. What time do I catch the 792? There are 2 buses that should get you to the station on time, one just before 9 o'clock and one just after. But look, at that time of the morning it might be better to take the earlier one, just in case there's a traffic jam or something. The 8:55 is probably safer than the 9:05.
Yeah, I don't want to miss the train, so I'll be sure to get on the 5 to 9 bus. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. By the way, how much will I have to pay in fares? Well, you can get a ticket on the bus for $1.80 cash, and you'll need $10 each way for the train. Wait, do you have a Travel-Link card? No, but I can get one before tomorrow. Okay, well that'll make it considerably cheaper then. The bus will cost $1.50 each way, and the train will be... The train to Harbour City will still cost $10 because you'll be travelling during peak hours in the morning, so no savings there, I'm afraid. However, if you could come back at an off-peak time... What does that mean? Well, if you could start your return journey before 5 p.m. or later than 7:30 in the evening... Actually, I wasn't planning on coming back till at least 8 o'clock anyway. Oh, in that case, you can make quite a saving if you use your Travel-Link card. You did say you were planning to purchase one, didn't you? Yes, I'll pick one up later today. Good. That would mean your return train journey would only cost you $7.15 with your card. Thank you. Is there anything else I can help you with? Actually, there is. Do you know if I can use the Travel-Link card on ferries? If you're thinking of the Harbour City ferries that go back and forth between the North and South Bank, those are the commuter ferries, then yes. A one-way trip costs $4.50, but with your card you'd make a 20% saving and only pay $3.55. So $3.55 for the commuter ferry. What about the tour boats? You mean the tourist ferries that go upriver on sightseeing tours? No, they only take cash or credit card. They're not part of the Travel-Link company. Oh, I see. I don't suppose you know the cost of a tour? In actual fact, I do, because I took a friend on the trip upriver just last week. We decided on the afternoon tour, and that was $35 each, but I understand that you can do the whole day for $65. Thank you. You've been a great help. My pleasure. Enjoy your day out. That is the end of section 1. You now have half a minute to check your answers. ওকে সো তোমরা আশা করি সেকশন 1 দেখছো। এটা একটা নর্মাল কনভারসেশনের ছিল, একটা ট্যুরিস্ট গাইডের সাথে একজন প্যাসেঞ্জারের। তাহলে আমরা আরেকটা দেখবো, তারপরে আমাদের আনসারগুলো আমরা দেখবো যাতে করে তোমরা বুঝতে পারো। আরেকটা বলতে আসলে আমরা নর্মাল থেকে অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফ থেকে তো একটা দেখলাম, সো আমি সেকশন 2 যেটা সেটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে সেকেন্ডটা থাকবে, সো আমি সেটা স্কিপ করছি। তারপরে তোমরা আসো যে তোমার একাডেমিক যে ব্যাপারটা, সো আমরা একাডেমিক ব্যাপারে একদম এটা হচ্ছে আরেকটা কনভারসেশন। সো আমরা একটা কনভারসেশনও করেছি, এজন্য আমি এখন মোনোলগের দিকে যাব, তার মানে একদম ফাইনাল যেটা 4। তাহলে এটা হবে বেসিক্যালি তোমার একাডেমিক কোশ্চেন, কিন্তু মোনোলগ আর কি, মানে কেবলমাত্র একজন বলবে, এখানে কোনো কনভারসেশন থাকবে না, এরকম কিছু। ঠিক আছে, সো আমরা এটা শুনি। Section 4. You will hear a talk on the topic of time perspectives. First, you have some time to look at questions 31 to 40. আই সি এখানে সবগুলো কোশ্চেনই দেখতে বলছে, সো আমি তোমাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে 31 থেকে 35 দেখা যাচ্ছে, তবে টেনশন নিয়ে কিছু নাই, কারণ যখন তোমার আনসার গুলো আসবে টার্ন বাই টার্ন আমি সেগুলো ইয়ে করব। Listen carefully and answer questions 31 to 40. Today, I'm going to be talking about time. Specifically, I'll be looking at how people think about time and how these time perspectives structure our lives. According to social psychologists, there are 6 ways of thinking about time, which are called personal time zones. The first 2 are based in the past. Past positive thinkers spend most of their time in a state of nostalgia, fondly remembering moments such as birthdays, marriages,
and important achievements in their life. These are the kinds of people who keep family records, books, and photo albums. People living in the past negative time zone are also absorbed by earlier times. But they focus on all the bad things, regrets, failures, poor decisions. They spend a lot of time thinking about how life could have been. Then, we have people who live in the present. Present hedonists are driven by pleasure and immediate sensation. Their life motto is to have a good time and avoid pain. Present fatalists live in the moment too, but they believe this moment is the product of circumstances entirely beyond their control. It's their fate, whether it's poverty, religion, or society itself. Something stops these people from believing they can play a role in changing their outcomes in life. Life simply is, and that's that. Looking at the future time zone, we can see that people classified as future active are the planners and go-getters. They work rather than play and resist temptation. Decisions are made based on potential consequences, not on the experience itself. A second future-orientated perspective, future fatalistic, is driven by the certainty of life after death and some kind of a judgment day when they will be assessed on how virtuously they have lived and what success they have had in their lives. Okay, let's move on. You might ask, how do these time zones affect our lives? Well, let's start at the beginning. Everyone is brought into this world as a present hedonist. No exceptions. Our initial needs and demands, to be warm, secure, fed, and watered, all stem from the present moment. But things change when we enter formal education. We're taught to stop existing in the moment and to begin thinking about future outcomes. But did you know that every 9 seconds a child in the USA drops out of school? For boys, the rate is much higher than for girls. We could easily say, well, boys just aren't as bright as girls. But the evidence doesn't support this. A recent study states that boys in America, by the age of 21, have spent 10,000 hours playing video games. The research suggests that they'll never fit in the traditional classroom because these boys require a situation where they have the ability to manage their own learning environment. Now, let's look at the way we do prevention education. All prevention education is aimed at a future time zone. We say, don't smoke or you'll get cancer. Get good grades or you won't get a good job. But with present-orientated kids, that just doesn't work. Although they understand the potentially negative consequences of their actions, they persist with the behavior because they're not living for the future. They're in the moment right now. We can't use logic, and it's no use reminding them of potential fallout from their decisions or previous errors of judgment. We've got to get in their minds just as they're about to make a choice. Time perspectives make a big difference in how we value and use our time. When Americans are asked how busy they are, the vast majority report being busier than ever before. They admit to sacrificing their relationships, personal time, and a good night's sleep for their success. 20 years ago, 60% of Americans had sit-down dinners with their families, and now only 20% do. But when they're asked what they would do with an 8-day week, they say, that'd be great. They would spend that time laboring away to achieve more. They're constantly trying to get ahead, to get toward a future point of happiness. So, it's really important to be aware of how other people think about time. We tend to think, that person's really irresponsible, or that guy's power hungry. But often, what we're looking at is not fundamental differences of personality, but really just different ways of thinking about time. Seeing these conflicts as differences in time perspective, rather than distinctions of character, can facilitate more effective cooperation between people and get the most out of each person's individual strengths. That is the end of section 4. You now have half a minute to check your answers. ওকে, সো আমি আসলে যেহেতু আজকে একদম প্রিলিমিনারি ক্লাস, তাই আমি আসলে
টেকনিক গুলো নিয়ে তো আসলে কথা বলতে অনেক টাইম লাগবে, যে হাউ টু অ্যাপ্রোচ, হাউ টু আনসার দ্য কোশ্চেন অর সামথিং এলস। আমি ওইগুলো নিয়ে আমাদের ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা আনসার করার চেষ্টা করেছো, তোমাদের আনসার গুলো একটু মিলাই দেখতে পারো। আমরা এখানে সেকশন 1 এবং সেকশন 4 করেছিলাম। সো সেকশন 1 এর আনসার এইগুলা, ইউ ক্যান সি। আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের আনসার গুলো জাস্টিফাই করার জন্য। এবং এটা হচ্ছে তোমার সেকশন 4 এর আনসার। সর্বশেষ যে অডিও শুনলা তোমরা সেটা। তো এইখানকার আনসার গুলো তুমি জাস্টিফাই করতে পারো যে তুমি কেমন করেছো। ইট ডাজন্ট ম্যাটার যে কেমন করেছো, যেহেতু আসলে এটা মাত্র কেবলমাত্র শুরু, বিগিনিং। সো আই জাস্ট ওয়ান্ট টু ক্লিয়ার এভরিথিং, হ্যাঁ, যে এক্সাম কিভাবে হয় এবং অল অ্যাবাউট ইট। হ্যাঁ, সো এখন তোমাদের এই পুরা লিসেনিং পার্ট যেটা আমি ক্লাস করানোর চেষ্টা করলাম, সো এখানে আমি আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলিনি। উই ডু হ্যাভ সাম স্ট্র্যাটেজি টু আনসার দিস কোয়েশ্চেন। আমি জাস্ট তোমাদেরকে দেখাইছি যে কোশ্চেন কেমন হতে পারে, পরীক্ষা কেমনে হয়, কিভাবে আনসার করতে হয় এবং কি অবস্থা, এন্ড এভরিথিং। সো ওভারঅল সব ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। এবং এটা আমি এক্সপেক্ট করি যে তোমাদের কারো না কারো কোনো কোশ্চেন থাকবে, বিকজ কোশ্চেন না করলে অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যায় আলোচনা থেকে। সো লেটস ট্রাই টু আনসার সাম কোশ্চেন। প্লিজ রেজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। Nobody have any question? আসলে তাহলে তো আমার আলোচনা করার টপিক বলতে গেলে আমি এতটুকুই, কারণ আমরা হচ্ছে যে মানে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করার কোনো প্ল্যান আমার ছিল না আজকে, শুধু প্রিলিমিনারি ইন্টারঅ্যাকশন এবং সবকিছু যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আমি এখন অন্য একটা টপিক বলি। অন্য একটা টপিক বলতে আমাদের যে গ্রুপ আছে, লোক তোমাদের কিছু কনফিউশন থাকতে পারে, আমি ওইগুলোর ব্যাপারেও কথা বলবো। সো তার আগে আমরা অফিসিয়ালি রেকর্ডিংটা অফ করি, কারণ আমি এটা আপলোড করব। সো এতটুকুই থাক।